সংকোচনমূলক মুদ্রানীতিতে কমবে বেসরকারি বিনিয়োগ, বাড়বে নিত্যদিনের ব্যয়, বাধা হতে পারে বাজেট বাস্তবায়নে। বিশ্লেষণ অর্থনীতিবিদদের ঋণ প্রাপ্তির সহজ করার তাগিদ। এক বছরে বেনাপোল বন্দরের রাজস্ব ঘাটতি প্রায় 42%। পণ্য খালাসে ধীরগতি, বাণিজ্য নিষেধাজ্ঞার উচ্চ শুল্কই কারণ। শুল্ক ফাঁকির বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি। জেট ক্যাটাগরি কোম্পানিতে ভর করে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। মার্চের পর গেল সপ্তাহে মূলধন আবার ছাড়িয়েছে 7 লাখ কোটি টাকা। প্রায় 2 বছর পর 5,800 ঘরে প্রধান সূচক। টানা বৃষ্টিতে বিপাকে নওগাঁর আম চাষিরা, বাগানে নষ্ট হচ্ছে ফল। ক্রেতা কমায় প্রতিমনে কমেছে 300 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ায় ফেনীর মহিপাল আড়তে নিম্নমুখী দেশি ফলের দাম। এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি আরেক দফা কমালো আইএমএফ, নামতে পারে 3%। দায়ী মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক থাকার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সংকোচনমূলক মুদ্রানীতিতে সুদহার বেড়ে বেসরকারি বিনিয়োগ কমার শঙ্কা দেখছেন খাত সংশ্লিষ্টরা, যা নতুন বাজেটে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। চাহিদামতো পণ্য সরবরাহ নিশ্চিত না করে সংকোচনমূলক মুদ্রানীতি দেয় মূল্যস্ফীতি আরও উস্কে যাবে বলেও বিশ্লেষণ অর্থনীতিবিদদের। এই অবস্থায় ঋণ প্রাপ্তি সহজ করতে তারল্য প্রবাহ নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় ব্যাংকেই, এমন তাগিদ উদ্যোক্তাদের। MS আরেফিনের রিপোর্ট। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ 8% বাড়ানোর পরিকল্পনা করে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মে মাসের হিসাবে যা দাঁড়িয়েছে 4.98%। আগের মাস এপ্রিলে 22 মাসের মধ্যে সর্বনিম্ন 4.75% প্রবৃদ্ধি দেখে বেসরকারি খাত। এমন বাস্তবতায় কিছুটা পিছু হটেছে বাংলাদেশ ব্যাংক। 2026-27 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.8%। ঋণ প্রবাহ বাড়াতে রাখা হয়েছে নানা নীতি সহায়ক কৌশল ও প্রণোদনাও। তবে অপরিবর্তিত 10% নীতি সুধার কাঙ্ক্ষিত বিনিয়োগে বড় বাধা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। 15%, 16%, 16.5% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিয়ে আমাদেরকে এখন সাফার করতে হচ্ছে। ব্যাংকের সুবিধা কোনোটাই কিন্তু বাদ নাই, সবই তারা আদায় করে নিচ্ছে। প্রকারান্তরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতির কঠিন সময়ে ঋণ প্রাপ্তি সহজ করার উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকেই। তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা যাচাইয়ে জোর দেওয়ার তাগিদ তাদের। কোন ব্যাংকগুলোকে সাপোর্ট করতে হবে, কোন ব্যাংকগুলোকে আসলে ছোট করে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে খুব স্পষ্টভাবে আসেনি। সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ আপনি কি এইলিং ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য টাকা দিবেন, নাকি আপনি ভালো ব্যাংকগুলোকে টাকা দিবেন যাতে তারা, এই ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে, তারা যেই মার্কেটে যে গ্যাপটা ক্রিয়েট করছে সেটা রিকভার করতে পারবে। নতুন অর্থ বছরের ঘাটতি বাজেট পূরণে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেবে সরকার, যা ঋণ প্রাপ্তির হিস্যা কমাবে বেসরকারি খাতের। এতে উৎপাদন কমলে লাগাম টানা সম্ভব হবে না মূল্যস্ফীতির। এই অবস্থায় ব্যক্তি খাতে বিদেশি ঋণের সুষম বন্টন নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। সরকার তার বড় আকারের এডিপি যেটি ঘোষণা করেছেন, সেটি করতে গিয়ে যে ঋণের চাহিদার মধ্যে পড়েছেন, সেটি এখন দেখতে পাচ্ছে মুদ্রানীতি দিয়ে সেটিকে সহায়তা করবার জন্য এটি ঘোষণা করা হয়েছে। সরকার যদি ব্যাংক ব্যবস্থা থেকে উচ্চমাত্রায় ঋণ গ্রহণ করেন, তাহলে উচিত হবে বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক বাজার থেকে ঋণ গ্রহণ করে সেটা যাতে বেসরকারি খাতের জন্য ঋণ সরবরাহ বৃদ্ধি করা যায়। আগামী 6 মাসে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 10.5% উন্নীত করতে চায় বাংলাদেশ ব্যাংক। সবশেষ মে মাসে যা অর্জিত হয়েছে 8.63%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMA-এর সহ সভাপতি মোহাম্মদ শিহাবুজ্জোয়া চৌধুরী। জনাব শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। সেভাবে আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি যে সুদহার বেড়ে বেসরকারি বিনিয়োগের সংখ্যার কথা আপনারা ভাবছেন, কিংবা সংশ্লিষ্টরা যেটা দেখছে, সেটি আসলে কিভাবে দেখছেন আপনারা এবারে মুদ্রানীতি সব মিলে? আসলে আমরা বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলছি। সরকার মূলত আছে একটা উভয় সংকটে। নীতি সুধার যদি কমিয়ে দেয়, সেখানে ব্যাংকগুলোর অবস্থা খারাপ। আপনি জানেন যে ব্যাংকগুলোতে আপনার ক্যাপিটাল ঘাটতি, অনেকগুলো ব্যাংকের অবস্থা খারাপ। যারা
আপনার ঋণ প্রবাহ যাদের ওখানে আপনার তারল্য সংকট আছে, এবং এগুলো নিয়ে যদি নীতি সুধার কমিয়ে দেয় ব্যাংকগুলো আপনার আরো লসে যাবে। আর নীতি সুধার এখন যে অপরিবর্তিত রেখেছে সেখানে আবার আমাদের বিনিয়োগের সমস্যা হচ্ছে। এই নীতি সুধার দিয়ে এবং এত এত সুদ দিয়ে বাংলাদেশে এই ব্যবসায়ীদের ব্যবসা করা অসম্ভব হয়ে পড়ে দাঁড়িয়েছে। এবং আপনি জানেন যে একটা কোম্পানি, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই যদি 13-14% আপনি সুদ দিতে হয়, সেক্ষেত্রে তাকে কত প্রফিট করতে হবে। তো সেই প্রফিট মার্জিন তো এখন আমাদের এই ব্যবসাতে নাই। আমরা তো আছি আসলে বিভিন্ন সংকটে। ইউরোপের বাজার, আমেরিকার বাজার, সব বাজারে আমাদের জন্য সংকট হয়ে যাচ্ছে। তো এই নীতি সুধার আমাদের বিনিয়োগ কমাবে এবং ব্যবসায়ীদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে যদি নীতি সুধার না কমানো হয়। আবার অপরদিকে আপনার ব্যাংকগুলোর অবস্থাও খারাপ। তো আসলে মূলত আমরা যেটা দেখছি যে সরকার এই পরিবর্তিত পরিস্থিতির পরে যে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিকে টানতে যেয়ে পড়েছে একটা উভয় সংকটে। না এদিকে কমাতে পারছে, না ওদিকে এটাকে ব্যালেন্স করতে পারছে। এটা আমরা মনে করছি আর কি। সেই জায়গায় আপনারা সবচেয়ে উভয় সংকটে যেটি দেখছি সেটা যে ব্যাংক যেমন ঋণ দেয়, আপনারা ঋণ দেন, সেটি আপনারা ব্যবসার কাজে খাটিয়ে দেশের অর্থনীতিকে আরও এক্সপ্যান্ড করেন। সেক্ষেত্রে সংকটে তো মূলত আপনারা পড়েছেন, কি মনে করেন? সংকটে আমরা পড়েছি, কিন্তু পাশাপাশি সরকার আমাদেরকে সহযোগিতা করার যে চেষ্টা করছে সেটাও আমরা দেখছি। ইতিমধ্যে আপনি দেখেছেন যে 20,000 কোটি টাকার আপনার একটি প্যাকেজ ঘোষণা করেছে, যেটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের ব্যবসায়ীদের মধ্যে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিস আছে, তারা এই 20,000 কোটি টাকার থেকে 7% ইন্টারেস্টে এই টাকা নিতে পারবে। এইটা একটা আমরা দেখছি যে সরকার প্রচেষ্টা করছে। নাম্বার 2, যে আপনি দেখেছেন যে গতকালকে আমাদের যে নগদ সহায়তা ছিল 1.5%, সেটাকে বৃদ্ধি করে 5%-এ উন্নীত করা হয়েছে। তো এগুলো তো সরকারের পজিটিভ সাইন, আমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। যেহেতু ওদিকে মুদ্রাস্ফীতির চাপের জন্য নীতি সুধারকে সমন্বয় করতে পারতেছে না, পাশাপাশি তারা আবার আমাদেরকে 20,000 কোটি টাকার প্যাকেজ এবং ইনসেন্টিভ 5% বাড়িয়ে এই শিল্পকে সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেক্ষেত্রে আমরাও আশান্বিত সরকারের এই পদক্ষেপে। তবে আপনাদের যারা সংশ্লিষ্ট সংস্থা এবং এই সংগঠন রয়েছেন, সেক্ষেত্রে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমএ যারাই রয়েছেন আপনারা, তাদেরও শঙ্কার জায়গা হচ্ছে যেটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে আপনাদের পরামর্শ আছে যে যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাদেরকে সহযোগিতা করা, কিন্তু এর বিপরীতে আপনারা যখন বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরামর্শ দিচ্ছেন, সেই জায়গাটা প্রপারলি আসলে বাস্তবায়ন হচ্ছে না কিংবা মনিটরিং হচ্ছে না, কি মনে করছেন? না দেখেন, এখানে কিন্তু আমরা মনিটরিং করার জন্য দুইটা থার্ড পার্টি, বিজেপির পক্ষ থেকে দুইটা থার্ড পার্টি অডিটরকে নিয়োগ করেছি। আচ্ছা, আমরা এটাকে যাচাই বাছাই করে তারপর একটা রিপোর্ট এনে তারপরে বিজেপি থেকে সার্টিফিকেট দিচ্ছি। এখানে আপনার মনিটরিং করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার বিজেপির পক্ষ থেকে সরকারের সাথে মিলে, সেটা আমরা কিন্তু করছি এবং আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা বিকেএমই সভাপতির সাথে কথা বলেছিলাম এর আগে। তিনি যেটি বলছেন যে সঠিকভাবে আসলে বাংলাদেশ ব্যাংক এটি মূল্যায়ন করছে না, কিংবা ঋণ প্রদানের ক্ষেত্রেও সেই ধারাগুলো কিংবা আপনারা যে পরামর্শগুলো আছে সেটি সঠিকভাবে আসলে দেখা হচ্ছে না। কি আপনারা কি মনে করছেন বিজেপির পক্ষ থেকে? এখানে কিছু অসুবিধা আছে, সেটা স্পেসিফিকলি আমি বলে দিচ্ছি আপনাকে। যেই ফ্যাক্টরিগুলো বন্ধ, সেই ফ্যাক্টরিগুলো আপনার ক্লাসিফাইড থাকবে, এটাই স্বাভাবিক। রাইট। কারণ উনি ক্লাসিফাইড হওয়ার কারণেই কিন্তু ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে, আর বন্ধ হওয়ার কারণেই কিন্তু ক্লাসিফাইড হয়েছে। তো ক্লাসিফাইড ফ্যাক্টরিতে তো ঋণ দেওয়া যাবে না। তো বন্ধ ফ্যাক্টরি চালু করতে গেলে প্রথম আপনাকে ক্লাসিফিকেশন থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সো ক্লাসিফিকেশন থেকে উঠে আসার জন্য বিআরবিটি সার্কুলার 7 বলে একটা পুরোতফসিলি সার্কুলার বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করেছে। সেইখানে 1% ডাউন পেমেন্টে আপনি 2 বছর গ্রেস পিরিয়ড, 10 বছর পরিশুদ্ধ একটা সার্কুলার প্রণয়ন করেছে, যেখানে আপনার শিডিউল ব্যাংকগুলো এগুলো মানছে না। শিডিউল ব্যাংকগুলো বলছে যে আমরা 1%-এ 2 বছর গ্রেস পিরিয়ড, 10 বছর এটা আমরা ক্যারি করতে পারবো না। এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে শিডিউল ব্যাংকের যে টানাপোড়ন, বাংলাদেশ ব্যাংক যেই পলিসিগুলো দিচ্ছে সেই পলিসিগুলো অনেকগুলা ব্যাংকই মানছে না। এইটা হলো আমাদের বড় সমস্যা। এই সমস্যাগুলো উত্তরণের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবহিত করেছি। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, যারা এগুলো নিয়ে কাজ করছে, বিআরবিটি ডিপার্টমেন্ট, তাদেরকে আমরা বলেছি যে আপনাদের সার্কুলার গুলো যদি শিডিউল ব্যাংক না মানে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পলিসিগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। আর এই পলিসিগুলো যদি ইমপ্লিমেন্ট না হয়, সেক্ষেত্রে 20,000 কোটি টাকার যে প্যাকেজ দিয়েছেন সেটা কিন্তু প্রপারলি ডিসবার্স হবে না। এগুলো নিয়ে আমরা ওদের সাথে কথা বলতেছি। আসলে প্রবলেমটা কিন্তু এই জায়গাতে, যেহেতু ব্যাংকগুলা এই পলিসিগুলো মানছে না,
আর বাংলাদেশ ব্যাংক মানানোর চেষ্টা করতেছে এই যে টানাপোড়েন, এইটার যদি একটা সলিউশন হয় সেক্ষেত্রে এই প্যাকেজগুলো কাজে লাগবে। আসলে সমস্যাটা স্পেসিফিকলি বলতে হবে, সমস্যা হলো এই জায়গাটাতে। প্রশ্নটা আপনার কাছে যদিও আপনাদের সংশ্লিষ্ট নয়, যে ব্যাংকগুলো পরিপালন করছে না কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা, সেক্ষেত্রে আপনারা যেটি বলছেন যে ব্যাংকগুলো পরিচালনা করছে না, পরিপালন করছে না, আপনারা কি মনে করেন যে এখন যে কেন্দ্রীয় ব্যাংকের যে পলিসি দিচ্ছে ব্যাংকগুলোকে, সেটি কি প্রপার ওয়েতে দিচ্ছে না? ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সার্বিক দিক বিবেচনা করে পলিসিগুলো দিচ্ছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের যে পলিসিগুলো এটা অত্যন্ত সময় উপযোগী। সমস্যাটা যেটা হচ্ছে, আমরা গত সপ্তাহেও ইসলাম ব্যাংকের যিনি প্রশাসক আছেন ওনার কাছে বসেছি, ওনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমরা বৈঠক করেছি। ওনাকে বলা হলো যে এই বিষয়গুলো কিন্তু ইসলাম ব্যাংক মানছে না। তো উনি বলছে যে আমি এগুলো দেখবো। আবার ইসলাম ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে আমরা যখন কথা বলি তখন ওরা বলে যে আমাদের তো 1% দিয়ে এগুলা করার এখন সক্ষমতা নেই, আমাদেরকে আপনারা 5% দেন, 5% দিয়ে 5 বছরের জন্য রিশিডিউলিং করেন। মানে তার মানে তারা আগের যে পলিসি আছে, এই সার্কুলার 7 এর আগের যে পলিসি যেটা আছে সার্কুলার 16, সেইটাকে তারা পরিপালন করতে চাচ্ছে। তার মানে এইখানে যে একটা গ্যাপ, এই গ্যাপগুলো আসলে বাংলাদেশ ব্যাংকই সলিউশন করতে হবে। আমরা কথা বলছি, আবার গভর্নরের সাথে এগুলো নিয়ে বসবো। এই জায়গাটাতে সলিউশন করতে পারলে কিন্তু সার্কুলারগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 16 বলছেন ধারা যেটি পরিপালন করতে যাচ্ছে তারা, তাদের জন্য সহজ হচ্ছে। আদার্স ব্যাংকগুলোর কি অবস্থা? তারাও কি 7 এটা মানার চেষ্টা করছে, নাকি 16তেই ফিরতে চায়? কি মনে করেন? আমি আপনাকে যদি এক কথায় বলে দিই, যেই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, যেখানে ক্যাপিটাল ঘাটতি আছে, আপনি জানেন যে 5টা ব্যাংক মার্জিং হয়েছে, পাশাপাশি 19টা ব্যাংকের আপনার ক্যাপিটাল ঘাটতি আছে। তো যেই ব্যাংকগুলোতে ক্যাপিটাল ঘাটতি, ওই ব্যাংকগুলোই কিন্তু গড়িমসি করছে। আর যেই ব্যাংকগুলোর অবস্থা ভালো, তারল্য সংকট নাই এবং ক্যাপিটাল ঘাটতি নাই, প্রফিটে আছে, সেই ব্যাংকগুলো কিন্তু পরিপালন করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, একটু আপনাদের বাণিজ্য ক্ষেত্রে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে এখন ব্যবসার অবস্থা, আপনারা যেটি বরাবরই ব্যাংকের একটি সমস্যা নিয়ে আসেন আলোচনায়, আমরা দেখেছি অতীত কয়েক বছর ধরেই ব্যাংকের সমস্যা চলছে, যে ব্যাংক ঋণ দিতে পারছে না, নানা ধরনের সমস্যা আমরা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের আসলে এক্সপোর্ট ইম্পোর্ট এখন কোন ধরনের সমস্যাগুলো দেখছেন? আপনারা যেহেতু এক্সপোর্ট করেন, এক্সপোর্টে কোন ধরনের সমস্যাগুলো ফিল করছেন আপনারা? এক্সপোর্টে যদি একদম প্রথম বলি, আপনি সুদের হার বেশি। নাম্বার 2 হলো যে আপনার যে বাজার ভিত্তিক যদি আমরা আসি, সুদের হার বেশি 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ব্যাংকের অসহযোগিতা। ম্যাক্সিমাম ব্যাংকগুলো অসহযোগিতা করছে আমাদের রপ্তানিকারকদেরকে। প্রপার যে ব্যাক টু ব্যাক পাওয়ার কথা সেটা দিচ্ছে না, এবং অনেকগুলা মানে বলবো যে অব্যাংকার সুলভ আচরণ করছে। এটা তাদের অভাবের জন্য করছে নাকি কি জন্য করছে আমরা জানছি না, আমরা টাইম টু টাইম এগুলো সেন্ট্রাল ব্যাংকে জানাচ্ছি। অভ্যন্তরীণ সমস্যা এই দুইটাই মেজর। তার মধ্যে একটা আছে লজিস্টিক, আমাদের যে পোর্টের সমস্যা, তো এটা আজীবন লেগেই আছে। তো এই 3টা হলো অভ্যন্তরীণ। আর আমরা যদি আন্তর্জাতিকভাবে যাই, সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে আমাদের বাজারগুলো সংকুচিত হয়ে আসছে, বিশেষ করে ইউরোপ মার্কেট। ইউরোপ মার্কেটে দেখেন আপনার ইন্ডিয়ার সাথে ইউরোপের আপনার এফটিএ হয়েছে। এফটিএ আজ থেকে 8-9 মাস পর ইমপ্লিমেন্ট হবে, সেই জন্য বায়ারগুলো কিন্তু ওখানে মুভ করতেছে। ওইখানে আপনার যেই পরিমাণ ব্যবসায়ীদেরকে যেই পরিমাণ সহযোগিতা করছে সরকার, সেটা আমাদের থেকে অনেক গুণে বেশি থাকার কারণে সে দেশের ব্যবসায়ীরা একটা কমফোর্ট জোনে আছে। কমফোর্ট জোনে থাকার কারণে প্রাইস কমিয়ে দিচ্ছে, এবং চায়না এবং ইন্ডিয়া ইউরোপ মার্কেটে অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশ সম্পর্কে কিছু নেগেটিভ প্রচারণা চালাচ্ছে আমাদের প্রতিযোগী দেশটা, যেটা আমাদের প্রতিবাদ করা উচিত এবং আমাদের থেকেও ব্যবস্থা নেওয়া উচিত। এটাও আমরা সরকারকে জানিয়েছি। এই বিষয়গুলো আমাদের বাজারকে ডাইভার্ট করতেছে, এবং আমাদের দেশে দেখেন আপনি কন্টিনিউ কিন্তু এক্সপোর্ট কমে যাচ্ছে। এক্সপোর্ট কমে যাওয়ার কারণে কিন্তু এই বিষয়গুলো আছে। পাশাপাশি আপনার সারা বিশ্বেই কিন্তু আপনার গার্মেন্টসের যে চাহিদা, সেটাও কিন্তু 20 থেকে 25% কমেছে। আবার ট্রাম্পের যে শুল্ক, সেটা নিয়েও কিন্তু আমরা বাধাগ্রস্ত হয়েছি, যুদ্ধ আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। সবকিছু মিলিয়ে যেই পরিমাণ নেগেটিভ হওয়ার কথা ছিল, তার থেকে একটু বেশি নেগেটিভ হচ্ছে, যে কারণগুলো বললাম সেই কারণগুলোর জন্য। এখানে সরকারকে পদক্ষেপ নিতে হবে, এবং আমাদের দেশের যে যারা বিভিন্ন দেশে যারা আমাদের বাজারগুলোতে যে রাষ্ট্রদূত আছে, যে ট্রেড কাউন্সিলর গুলো আছে, তাদের উচিত বাংলাদেশের জন্য সেলসম্যান হিসেবে কাজ করা। সেগুলো যদি সরকার ত্বরান্বিত করে, আমরা আশা করবো যে আমরা এই অবস্থা থেকে ফিরে আসতে পারবো। প্রতিবেশী দেশ কিংবা অন্যান্য দেশের যে অ্যাগ্রেসিভ মার্কেটিং এর কথা বলছেন, সেটা আসলে প্রতিযোগিতা সক্ষমতা আমরা কি পিছিয়ে পড়ছি, নাকি তাদের কৌশলে আমরা সেভাবে কৌশল নিতে পারছি না? প্রতিযোগী সক্ষমতা পিছিয়ে পড়ার কারণেই কিন্তু 5% ইনসেন্টিভ
1.5% থেকে 5% বাড়িয়ে দিয়েছে। সরকার ক্যালকুলেশন করে দেখেছে যে এটা সত্যি আমরা যে ইনফরমেশন দিয়েছি। পাশাপাশি কৌশল আছে আমাদের আমাদের কৌশলগতভাবে আমাদের যে ডিপ্লোম্যাটিক স্টেপগুলো নেওয়া উচিত সেগুলো আমরা নিচ্ছি না। সেটা সেটা এই দেশের উচিত আমাদের দেশে পণ্য বিক্রি করার জন্য। আপনি দেখেন আমাদের দেশে যে রাষ্ট্রদূতরা আছে সেই রাষ্ট্রদূতরা কিন্তু তাদের পণ্য বিক্রি করার জন্য কিন্তু এখানে অনেক কিছু করে। গত সপ্তাহে কিন্তু ইটালিয়ানরা তাদের মেশিন বিক্রি করার জন্য ইটালিয়ান এম্বাসি এখানে বড় একটা শো করেছে। আমাদের দেশের যে রাষ্ট্রদূতরা আছে, আমাদের দেশে যে মিশনগুলো আছে, সেই মিশনগুলোকে আমাদের দেশের পণ্যের সেলসম্যান হিসাবে যদি কাজ শুরু না করে আমাদের এই অবস্থা থেকে উত্তরণ কিন্তু হবে না। আমরা কিন্তু সরকারকে বলেছি যে বিজিএমই, বিকেএম এবং ট্রেড বডি অ্যাসোসিয়েশন গুলোকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন দেশে আমাদের কিন্তু আমাদের রোড শো করতে হবে এবং আমাদের পণ্যের যে মান এবং আমরা যেভাবে কমপ্লায়েন্স এবং বিভিন্ন গ্রিন ফ্যাক্টরিতে যেভাবে এগিয়ে আছি সেই পরিমাণ প্রচারণা কিন্তু আমাদের বিদেশে নাই। এই বিষয়গুলো কিন্তু সরকারকে দেখতে হবে। এগুলো যদি প্রপারলি আমরা দেখি তাহলেই কিন্তু আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ প্রচারণাগুলো হয় সেটার কিন্তু জবাব একটা হবে। সেক্ষেত্রে আপনারা তো এই কথাগুলো তো আগেও বলেছিলেন যে দূতাবাসগুলোকে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের অর্থনীতির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করতে হবে প্রতিটি খাতের, নট অনলি সিঙ্গেল উইন্ডো যে বিজেএমই কিংবা পোশাক খাত যেটি বলে সার্বিকভাবে সেটি নয়। আসলে বাস্তবায়নের দিকে কতটুকু মনিটরিং কিংবা তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে কিনা আপনারা কি দেখছেন? আমরা দেখছি এখনো তেমন কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। আমরা সরকারকে বলে আসছি, তো যেহেতু এই মাত্র কয়েক মাস আগে আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে, আমরা ওনাদেরকে বলছি, আশা করছি ওনারা করবে। কারণ না করলে তো ওনারা দেখছে যে কমান্ড এক্সপোর্ট কমছে, আমরা বাজার হারাচ্ছি, এতে তো বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে। সো সরকারের উচিত এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে এই কাজগুলো ত্বরান্বিত করা। কাঁচামালের আমদানিতেও আমরা দেখছি যে বেশ কিছু কাঁচামাল সহ অন্যান্য ইম্পোর্টও আমরা দেখছি যে বেশ স্লো ডাউন। সেক্ষেত্রে কি মনে করেন, আপনারাও তো কাঁচামাল নিয়ে আসেন, সেক্ষেত্রে অন্যরা যারা আমদানি পণ্য নিয়ে আসে আমরা দেখছি যে এলসির পরিমাণটা কমছে। কি মনে করেন, বাংলাদেশের অর্থনীতি কি একটু স্থবির না আসলে কোন জায়গায় সমস্যা? বাংলাদেশের অর্থনীতি স্থবির এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সারা বিশ্বের অর্থনীতি স্থবির, পাশাপাশি আমাদের অবস্থাও খারাপ। রাইট। কিন্তু আমি অন্যান্য পণ্য সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবো না, বাট আমি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবো। সেটা হলো যে যেহেতু আমাদের রপ্তানি কমে যাচ্ছে, খুব সঙ্গত কারণেই আমদানি কমবে, এটা খুব স্বাভাবিক। তো রপ্তানি যখন বাড়বে ক্রমান্বয়ে আমদানি বাড়বে। অনেক অনেক ধন্যবাদ শিহাব ভাই আমাদের সাথে বুঝতে পেরেছেন আমি কি বলছি। আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। দর্শক, আলোচনা করছিলাম মুদ্রানীতি, সার্বিক অর্থনীতি, গার্মেন্টস শিল্প সবকিছু মিলে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিজেএমইর সহসভাপতি শিহাব চৌধুরী। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প দেশীয় কাঁচামাল ব্যবহারে নগদ সহায়তার হার 1.5% থেকে বাড়িয়ে 5% করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়, দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাক সুবিধার পরিবর্তে দেয়া নগদ সহায়তা এখন থেকে বর্ধিত হারে পাবেন উদ্যোক্তারা। তবে এতে শর্ত জুড়ে দিয়েছে সরকার। এ সুবিধা পেতে দেশীয় উৎস থেকে সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে রপ্তানিকারকদের। নতুন সহায়তা 1 জুলাই থেকে কার্যকর হবে। ঢাকা মেডিকেল কলেজের একটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন সরকার প্রধান। এর আগে ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী মেডিকেল কলেজটির সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমানও। 1946 সালের 10 জুলাই যাত্রা শুরু করা শিক্ষা প্রতিষ্ঠানটি 80 বছর পেরিয়ে 81। বন্দর বাণিজ্যের খবর। এক অর্থ বছরের ব্যবধানে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 1,93,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি হয়েছে 4,731 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ফাঁকি, পণ্য খালাসে ধীরগতি, বাণিজ্য নিষেধাজ্ঞা ও উচ্চ শুল্কের কারণেই এ অবস্থা। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বলছে, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট।
2025-26 অর্থ বছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 8,370 কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রা দ্বারায় আরও বেশি 11,290 কোটি টাকা। কিন্তু অর্থ বছর শেষে আদায় হয়েছে মাত্র 6,559 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 42% কম। 10,000 কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না। এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাল ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, কিন্তু সরকারের কোনো রাজস্ব না দিয়ে তারা ট্রাক ভর্তি করে তারা পণ্য পাচার করছে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য একেবারে ধসের মুখে। রাজস্ব আদায় বাড়াতে নিজেদের তৎপরতার কথা জানায় বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। যেগুলো আমাদের দেশেই তৈরি হচ্ছে সেগুলো এখন আর আমদানি করছি না আমরা, যার ফলে আমাদের আমদানির পরিমাণ গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিছুটা কমেছে। মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য, উচ্চ মূল্যের ফল, শাড়ি ও থ্রি পিসের আমদানি গত বছরের তুলনায় কমেছে। আমদানি বন্ধ রয়েছে সুতা, গম, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের। সময় সংবাদ, বেনাপোল। দেখছেন এই সময় বাণিজ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়ে কয়েক মাস পর গেল সপ্তাহে পার হয়েছে 7 লাখ কোটি টাকার গণ্ডি। ঊর্ধ্বমুখী রয়েছে প্রধান সূচকও। দৈনিক লেনদেন হয়েছে 1,000 কোটি টাকার উপরে। 21 খাতের মধ্যে অর্ধেকের বেশিতে বেড়েছে দৈনিক গড় লেনদেন। তবে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় দাপট ধরে রেখেছে জেড ক্যাটাগরির কোম্পানি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দৈনিক লেনদেনে বেশ চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। গেল 2 জুলাই থেকে 27 কার্যদিবসে মাত্র 2 দিন দৈনিক লেনদেন হয়েছে 1,000 কোটি টাকার নিচে, তাও থেকেছে 800 কোটি টাকার ওপরে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির গেল সপ্তাহের তথ্য বলছে 1,530 কোটি টাকায় প্রথম কার্যদিবসের লেনদেন শেষ করার পর কিছুটা পতনের মুখে পড়ে। পরের 3 কার্যদিবস টানা কমে লেনদেন, তবে আবারও ঘুরে দাঁড়িয়ে 1,428 কোটি 47 লাখ টাকায় শেষ হয় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন। দৈনিক লেনদেনে এমন চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজারে গেল সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই বাজার মূলধন থেকেছে 7 লাখ কোটি টাকার উপরে। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ এমন বাজার মূলধন ছিল গেল 16 মার্চ। বাজারে বিনিয়োগের সুবাতাস বইছে ডিএসসির প্রধান সূচকেও। গেল সপ্তাহে 62 পয়েন্ট বেড়ে শেষ কার্যদিবসে এই সূচক ওঠে 5,804 পয়েন্টে। এর আগে 5,800 ঘরে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ছিল 2024 সালের 2 সেপ্টেম্বর। খাতভিত্তিক লেনদেনের তথ্য, 21 খাতের মধ্যে গেল সপ্তাহে দাম বেড়েছে 11টির। গেল সপ্তাহে সর্বোচ্চ দৈনিক গড় লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে 253 কোটি 57 লাখ টাকা। 100 কোটি টাকা পার করার পরও দৈনিক গড় লেনদেন কমেছে প্রকৌশল, ওষুধ, রাসায়নিক ও সাধারণ বিমায়। সপ্তাহ ব্যবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের দৈনিক গড় লেনদেন 52.58% কমে নেমেছে 88 কোটি 49 লাখ টাকায়। ডিএসসিতে গেল সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান এ ক্যাটাগরি রয়েছে 3টি, বি ক্যাটাগরির 2টি ও সবচেয়ে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 5টি। এর মধ্যে আবার প্রথম স্থান দখলে রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। অথচ কোম্পানি বন্ধ বা কোম্পানির কার্যক্রম বন্ধ। ডিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা 34 কোম্পানির তালিকায় দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে 2023 সালের 26 সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় অবস্থানেও রয়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান এমারাল্ড ওয়েল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিরও কার্যক্রম 2024 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে ডিএসসির ওয়েবসাইটে। দাম কমতির শীর্ষ 10 কোম্পানির তালিকায় অবশ্য 9টি জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান আর একটি রয়েছে বি ক্যাটাগরির কোম্পানি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। 5 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ সময় সরকারের নতুন ঋণ চুক্তি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করবেন তারা। সফরকালে সরকারের ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে অর্থের উৎস এবং সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে করা ঋণ চুক্তি থেকে সরে এসে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাতের পুনর্গঠন ও রাজস্ব সংস্কারের লক্ষ্যে IMF এর কাছে নতুন ঋণ প্যাকেজ চাওয়া হয়েছে। এসব বিষয় আলোচনায়
গুরুত্ব পাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে প্রথম বৈঠকে রাজস্ব নীতি, বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। বাণিজ্য। টানা বৃষ্টি উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চলের বেশ কিছু এলাকার সবজি ক্ষেত। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে গোমতী নদীর পানি বেড়ে চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। হঠাৎ পানি বাড়ায় চরাঞ্চলে লাউ, মূলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ডাঁটা শাক, চিচিঙ্গা, করলা, ঢেঁড়স সহ বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। প্রায় 6 হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। দশ শত জায়গার ভিতরে আমি পুঁইশাক লাগাইছিলাম, এই কাটার উপযুক্ত হয়ে গেছে, এই জন্য নদীর পানি এসে মারি গেছে। 4-5 কানি ক্ষেত ক্ষতি হয়ে গেছে। করলা, তারপরে মূলে, মিষ্টি কুমড়ে, শশা, সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ইন্ডিয়ার পানি, জোয়ারা পানি ছাড়াতে পানিগুলো সরে উঠে গেছে। এই জায়গা তো মায়ের, ঠিক আছে, বৃষ্টির পানিও মায়ের, ইন্ডিয়ার পানি তো মায়ের। টানা বৃষ্টিতে নওগাঁয় বিপাকে পড়েছেন আম চাষিরা। বাগানে নষ্ট হয়ে যাচ্ছে আম, আড়তে কমেছে ক্রেতার উপস্থিতি। বিস্তারিত জানাতে সাপাহার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। টানা 3 দিন ধরে এই জনপদে বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির যে বলয় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই সময় আসলে এই বৃষ্টির কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে আমের যে কারবার। এই মৌসুমের সবচাইতে জনপ্রিয় যে আমগুলো বাড়িফোর, ব্যানানা এবং আম্রপলি, এই 3টি জাতের আম কিন্তু একেবারে বাজারে পর্যাপ্ত পরিমাণে আম এসেছে, কিন্তু সেই আমগুলো বৃষ্টির কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, বৃষ্টির কারণে বাজারে আনতে পারছে না। সেই সাথে বাজারে যারা দূরের ব্যাপারী তাদের উপস্থিতিটাও কিন্তু কমে গেছে। আমরা বাজারে যেটি দেখছিলাম যে প্রতি মন বাজারে আমের দাম 200 টাকা বা প্রকারভেদে 300 টাকা পর্যন্ত এখানে কমে এসেছে। স্থানীয় যারা আম বাগান মালিক বা বাগান চাষি তারা বলছেন যে হঠাৎ এরকম একটি ছন্দ সাথে দরের জায়গাটাও নিচে নেমে আসার কারণে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন এমন কথা আমরা জানতে পারছিলাম। বাজার যদি আমরা দেখি যে রূপালী আমটি গেল সপ্তাহে বা চলতি সপ্তাহের প্রথম দিকে কিন্তু বিক্রি হয়েছিল প্রতি মন 3500 টাকা পর্যন্ত, সেটি কিন্তু এখন 3000 বা 2800 টাকা প্রকারভেদে 3200 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে বাড়িফোর যে আম, এই আমটি এই মৌসুমে ব্যাপক পরিসরে বাজারে এসেছে। এটির বাজারও আমরা দেখছিলাম 2000 বা 2200 টাকা বা 1600 থেকে 2000-এর মধ্যে রয়েছে। সব ধরনের এরকম একটি আমের বাজারের ছন্দপতন, যারা বাগান মালিক তারা কিছুটা হতাশ প্রকাশ করছেন, ক্রেতাদের দিক থেকে কিছুটা সন্তোষ প্রকাশ করতে আমরা লক্ষ্য করছি। এবং স্থানীয় আসলে বাগান মালিকরা বলছেন একটা প্রত্যাশা থাকে বাগানে পর্যাপ্ত পরিমাণে যে আম রয়েছে এই আমগুলো ধাপে ধাপে তারা কিন্তু এই হাটগুলোতে বা আড়তে তুলে থাকেন। হঠাৎ এরকম একটি বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে এই সপ্তাহে এসে পুরোটাই কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটি বাধাগ্রস্ত হচ্ছে। এবং স্থানীয় বাজার ব্যবস্থাপনা যে তাদের স্বপ্ন ছিল সেটি হচ্ছে প্রায় এই এলাকায় 3000 কোটি টাকার একটা আম কারবারের একটা স্বপ্ন বুনছিলেন এখানকার বাগান মালিকরা। সেটিও বাজারে যেহেতু নিচে নেমে গিয়েছে, সেটা কিছুটা ক্ষতিগ্রস্তর কথাই সার্বিকভাবে বলা হচ্ছে। তবে আমরা এখানে দেখছিলাম যে বাড়িফোর জাতের আমটা এই অঞ্চলের সবচাইতে বেশি। এই আমগুলো কিন্তু অনেক বাগানে পানি উঠেছে এবং এই আমের বাগানে পানি হওয়ার কারণে কিন্তু আমগুলো নষ্ট। তবে আবহাওয়া অফিসের যে বিষয়টি আমরা দেখছিলাম আজকে পর্যন্ত কিন্তু আমরা দেখছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে প্রত্যাশিত বাগান মালিকরা তারা অনেকটাই ক্ষতির কথাই আসলে তাদের মুখ থেকে উঠে আসছে। সব মিলিয়ে এই বৈরী আবহাওয়া এই অঞ্চলে আম চাষিদের চরম হতাশা এবং দুশ্চিন্তা বাড়িয়েছে। এই ছিল সার্বিক নওগাঁর আম বেচা কেনার খবর আমার কাছে। বর্ষায় আমের বাজার পরিস্থিতি জানতে এখন সরাসরি ছিলাম নওগাঁয়। সরবরাহ বাড়ায় ফেনীর সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত মহিপালে কমেছে সব ধরনের দেশি ফলের দাম। প্রতিদিন ভোর থেকে দিনভর ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম থাকে ফেনীর মহিপাল ফলের আড়ত, যেখানে মিলে দেশি বিদেশি নানা জাতের ফল। তবে বরাবরের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে আমদানি নির্ভর বিদেশি সব ফল। এদিকে আমের মৌসুম শেষের দিকে আসায় আমদানি কিছুটা কমে গেছে। এতে আমের দাম বাড়লেও অন্যান্য দেশি ফলের দাম কমছে জানিয়েছেন বিক্রেতারা।
কাঁঠাল এখন লাস্ট মান্থে তো দাম একটু বাড়তি। আনারস পিস হচ্ছে যেটা ক্যালেন্ডার আছে মধুপুরের, ওইটার পিস হচ্ছে 50 টাকা 55 টাকা। আর একটা আসলে আপনার পাহাড়ের ওই আনারসের পিস 30 টাকা 35 টাকা। আপেলও ফলতেছে এরকম 360 থেকে 370, কমলা 240 টাকা পড়তেছে, মালটা প্রায় 240 টাকা পড়তেছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। শুক্রবার বাংলা একাডেমিতে ব্র্যাক ব্যাংক তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2025-এর আয়োজনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে কাজ করছে সরকার। 2025 সাল থেকে ব্র্যাক ব্যাংক ও পরিবেশবাদী সংগঠন তরুপল্লব পরিবেশ সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করছে দ্বিজেন শর্মা পরিবেশ পদক। তারই ধারাবাহিকতায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ নিয়ে গবেষণা, বৃক্ষরোপণ সহ সচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ যৌথভাবে 6 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর দ্বিজেন শর্মা পরিবেশ পদক প্রদান করে ব্র্যাক ব্যাংক। আবার ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার বেড়েছে। সয়াবিন বীজ, ক্যানোলা আর সূর্যমুখী তেলের দর, তবে রফতানি কমে যাওয়ায় নিম্নমুখী পাম তেলের দাম। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে গেল কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী ছিল ভোজ্য তেলের দাম। তবে আবারও নতুন করে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। অতিরিক্ত মজুদ আর উৎপাদনের পূর্বাভাস থাকলেও হরমুজ প্রণালীতে হামলার খবরে জ্বালানি তেলের সাথে সাথে ঊর্ধ্বমুখী সয়াবিন বীজের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 7.31% বেড়েছে সয়াবিন বীজের দাম। এক সপ্তাহে 1.12% বেড়ে প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $11.96। ঊর্ধ্বমুখী ক্যানোলার দামও এক সপ্তাহে 5.12% কমে প্রতি টন ক্যানোলা বিক্রি হচ্ছে $548.67। ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দর সপ্তাহ ব্যবধানে 0.55% বেড়ে প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1667.71। এদিকে মালয়েশিয়ায় 8% বেশি উৎপাদন বেড়েছে পাম তেলের, সেই সঙ্গে কমেছে রফতানিও। আর এতেই নিম্নমুখী এই তেলের দর এক মাসে 0.84% কমে প্রতি টন পাম তেল বিক্রি হয়েছে $1108.85। অন্তরা সেন, সময় সংবাদ। 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস আবারও কমিয়ে 3% নির্ধারণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে জ্বালানি বাজারে অস্থিরতাকেই দায়ী করছে সংস্থাটি। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বছরের শুরু থেকেই টালমাটাল বৈশ্বিক পরিস্থিতি, সেই সঙ্গে পাল্লা দিয়ে অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতিও। এমন অবস্থায় 2026 সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আবারও কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। গেল বুধবার প্রকাশিত সংস্থাটির সবশেষ প্রতিবেদন বলছে 2026 সালে বৈশ্বিক অর্থনীতি 3% হারে বাড়তে পারে। গেল এপ্রিলে যে পূর্বাভাস ছিল 3.1%। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটকে দুষছে IMF। তবে আগামী বছরে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। প্রবৃদ্ধি হতে পারে 3.4%। তবুও এটি 2024 আর 2025 সালের গড় প্রবৃদ্ধি 3.5%-এর নিচে থাকবে। মূল্যস্ফীতির ক্ষেত্রেও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। চলতি বছরে বৈশ্বিক মূল্যস্ফীতি 4.7%-এ পৌঁছাতে পারে। 2025 সালে যা ছিল 4.1%। অন্তরা সেন, সময় সংবাদ। জার্মানিতে কর্পোরেট দেউলিয়াত্বের হার উদ্বেগজনক হারে বেড়েছে। দেশটির অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান IWH এর তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্রায় 5,000 কোম্পানি দেউলিয়া হওয়ার আবেদন করেছে। গত 21 বছরের মধ্যে এটি দ্বিতীয় প্রান্তিকের সর্বোচ্চ। নির্মাণ, আবাসন, বাণিজ্য, হোটেল, রেস্তোরাঁ ও সেবা খাত সহ প্রায় সব বড় খাতেই সংকট ছড়িয়ে পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে প্রায় 45,500 কর্মসংস্থান। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানো, উচ্চ জ্বালানি ব্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তা জার্মান অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এর মধ্যে টানা 2 বছর অর্থনৈতিক সংকোচনের পর চলতি বছরই প্রবৃদ্ধির পূর্বাভাস খুবই সীমিত। সবচেয়ে বেশি চাপ পড়েছে উৎপাদন ও অটোমোবাইল শিল্পে।
একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতা আর মার্কিন শুল্কের চাপ। এমন বাস্তবতায় কয়েক দশকের পুরনো ব্যবসায়ী কৌশল বদলে ফেলতে যাচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে গাড়ির মডেলের সংখ্যা। এ অবস্থায় চাকরি হারানোর আশঙ্কায় প্রতিষ্ঠানটির হাজার হাজার শ্রমিক। বড় সংকটের মুখে পড়েছে কয়েক দশক ধরে ইউরোপের অটোমোবাইল শিল্পে শীর্ষ অবস্থানে থাকা ভক্সওয়াগন। অতিরিক্ত উৎপাদন ব্যয়, চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতা আর মার্কিন শুল্ক চাপে পিষ্ট হচ্ছে প্রতিষ্ঠানটি। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এবার ব্যবসায় বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে এই জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ভক্সওয়াগন গ্রুপের প্রধান নির্বাহী অলিভার ব্লুম জানান, প্রতিষ্ঠানটি এখন রূপান্তরের নতুন ধাপে প্রবেশ করেছে। ব্যবসায় জটিলতা কমানো, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা হ্রাস আর বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে চায় তারা। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে গাড়ির মডেলের সংখ্যা। উৎপাদন সক্ষমতা 1 কোটি থেকে নামিয়ে 90 লাখে নামানো হবে। পাশাপাশি বিভিন্ন মডেলের সরঞ্জাম ও অপশনের জটিলতাও 75% পর্যন্ত কমানো হবে। তবে এই পরিকল্পনায় কাজ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে কোম্পানিটির হাজার হাজার শ্রমিকদের মধ্যে। উৎপাদন সক্ষমতা কমে গেলে বন্ধ হবে কারখানা, এতে কমবে কর্মসংস্থানও। এমন অবস্থার প্রতিবাদে এরই মধ্যে কারখানায় বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা। অন্তরা সেন, সময় সংবাদ। দ্য নিউ ইয়র্ক টাইমস, ডেইলি নিউজ সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম ওপেন এআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে এ আবেদন করা হয়, যেখানে অভিযোগ করা হয় সংবাদ মাধ্যমের কপিরাইট সুরক্ষিত কন্টেন্ট চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করেছে তার রেকর্ড প্রকাশ না করে ওপেন এআই প্রতিবন্ধকতার পথ বেছে নিয়েছে। মামলায় অভিযোগ করা হয় ওপেন এআই ও তাদের ব্যবসায়িক অংশীদার মাইক্রোসফট সংবাদ মাধ্যমের লাখ লাখ প্রতিবেদন ব্যবহার করে এআই প্রযুক্তি তৈরি করেছে। ইতালির জনপ্রিয় পর্যটন নগরী লিভোর্নো একসময় পরিচিত ছিল অপরাধীদের শহর হিসেবে। জনবসতি গড়ে তুলতে সাধারণ অপরাধীদের ক্ষমা করে শহরটিতে নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই ইতিহাসই আজ শহরটির অন্যতম আকর্ষণ। ইতালি থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মধ্যযুগে ইতালির লিভোর্নো ছিল ছোট্ট একটি জেলে। 1577 সালে বন্দর নির্মাণ শুরু হলেও জনসংখ্যা কম থাকায় 1593 সালে বিশেষ আইনের মাধ্যমে বিদেশি ব্যবসায়ী, ধর্মীয় শরণার্থী ও ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তিদের শহরটিতে বসতি করার সুযোগ দেওয়া হয়। তবে খুনি ও জাল নোট প্রস্তুতকারীরা এই সুযোগ পাননি। এভাবেই লিভোর্নো পরিচিতি পায় অপরাধীদের শহর হিসেবে। সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিচয়। এখন লিভোর্নো ইতালির সমৃদ্ধ বন্দর ও জনপ্রিয় পর্যটন নগরী। অতীতের ইতিহাসের স্মারক হিসাবে এখনো শহরে রয়েছে সেই সময়ের নানা নিদর্শন ও স্মৃতিস্তম্ভ। এখানে প্রবাসীদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। নাগরিক হোক বা না হোক, সবাইকে সমানভাবে দেখা হয়। তাই বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সুন্দর সহাবস্থান গড়ে উঠেছে। বর্তমানে লিভোর্নোতে বসবাসরত বাংলাদেশিরাও বলছেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে আছেন। আমাদের সাথে ইটালিয়ানদের একটা সুন্দর সম্পর্ক, আমরা এবং ইটালিয়ানরা মিলে এই শহরের খুব ভালো আছি। 25 বছর ধরে আমি লিভোর্নোতে আছি। আমি একজন প্রফেশনাল নার্স। এখানে যদি আপনারা কেউ আসতে চান, নিজের প্রফেশনালটা নিয়ে আসতে পারেন বা ব্যবসা করতে পারেন। আজকে একটা পর্যটক কেন্দ্র হয়েছে, অনেক সুন্দর শহর হয়েছে, ঠিক আছে। তো আমাদের কাছে সবকিছু মিলে সর্বোপরি মিলে খুবই ভালো লাগছে এই শহর। 1606 সালে আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পাওয়া লিভোর্নো এখনো তার বহুজাতিক ঐতিহ্য ও সহনশীলতার ইতিহাস ধারণ করে ইতালির অন্যতম ব্যতিক্রমী শহর হিসেবে পরিচিত। ইতালির বন্দর নগরী লিভোর্নো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংকোচনমূলক মুদ্রানীতিতে কমবে বেসরকারি বিনিয়োগ, বাড়বে নিত্যদিনের ব্যয়, বাধা হতে পারে বাজেট বাস্তবায়নে, বিশ্লেষণ অর্থনীতিবিদদের। ঋণ প্রাপ্তি সহজ করার তাগিদ। 1 বছরে বেনাপোল বন্দরের রাজস্ব ঘাটতি প্রায় 42%। পণ্য খালাসে ধীরগতি, বাণিজ্য নিষেধাজ্ঞা আর উচ্চ শুল্কই কারণ। শুল্ক ফাঁকির বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি। এবং জেড ক্যাটাগরির কোম্পানিতে ভর করে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। মার্চের পর গেল সপ্তাহে মূলধন আবার ছাড়িয়েছে 7 লাখ কোটি টাকা। প্রায় 2 বছর পর 5800 ঘরে প্রধান সূচক।
এই ছিল এ সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।